পেইনফুল নেক, আমরা অনেক সময় বলে থাকি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, তাই না? তারপরে স্পন্ডাইলোলিস্থেসিস, এগুলাই বলি সাধারণত। কিন্তু এই সমস্ত কমপ্লেন বাদেও, এই সমস্ত লিশন ডিসঅর্ডার বাদেও অন্য অন্য কারণে আমাদের ঘাড়ে ব্যথা হয়। সেই জন্য আমরা কমন একটা নাম এখানে ইউজ করছি যে পেইনফুল নেক। পেইনফুল নেক, তাহলে এই পেইনফুল নেকে আমরা কয়েকটা জিনিসকে, এক নম্বরে হতে পারে সার্ভিসো ব্রাকিয়ালজিয়া, 3 নম্বর হতে পারে লিভাটো স্ক্যাপুলার সিনড্রোম, আরেকটা কি হতে পারে যে অন্যান্য ডিজিজের সাথে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে? নেক পেইন শুধু একটা কারণে, অনেক কারণে, তার মধ্যেও যেগুলো মেকানিক্যাল প্রবলেম আছে সেই মেকানিক্যাল প্রবলেম ছাড়াও আমরা এই কয়েকটা বিষয়ের উপর যদি চিন্তা করি তাহলে এখানে পেইন হতে পারে। এখানে আর একটা থাকতে পারে তার সাথে সংযুক্ত, সেটা হলো T4 সিনড্রোম। T4 সিনড্রোম, T4 রিজিয়নে যদি ইনফ্লামেশন থাকে সেখানে হতে পারে। আরেকটা হতে পারে আমাদের যেগুলো আমরা এখানে উল্লেখ করছি এছাড়াও আরও হতে পারে, সেটা হলো যে মায়োফেসিয়াল সিনড্রোম, মাসল এবং ফেসিয়ার ভিতরে সঠিক মুভমেন্ট না থাকার কারণে আমাদের নেক পেইন। তাহলে এখন আমরা দেখি হায়ার সার্ভাইকাল পেইন জিনিসটা কি। পেইন, নেক পেইন radiating to the occiput and the originating from the rearrangement of the cervico-occipital junction occiput C1 থেকে C2। এই C1 থেকে C2 এখানে যদি আমাদের নার্ভ কম্প্রেশন হয় তাহলে আমাদের ব্যথাটা উপরের দিকে চলে যাবে। এটাকে আমরা বলি হায়ার সার্ভাইকাল পেইন। এটাকে আমরা বলে থাকি হায়ার সার্ভাইকাল পেইন, অর্থাৎ ব্যথা মাথা দিয়ে চলে যাবে। ঠিক আছে? আবার অনেক সময় আমরা বলি যে এটা সার্ভিকোজেনিক হেডেক। ঠিক আছে? উপরের দিকে চলে যাবে, নিচের দিকে না। আর সার্ভিকো ব্রাকিয়ালজিয়া, নেক পেইন রেডিয়েটিং টু দ্য শোল্ডার অ্যান্ড দ্য পজিটিভলি টু দ্য আর্ম। যেটা সার্ভিকো ব্রাকিয়াল প্লেক্সাসের যে পেইনটা হবে সেই পেইনটা আমাদের রেডিয়েটিং হয়ে শোল্ডার পর্যন্ত যেতে পারে এবং আর্ম পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? আর হায়ার সার্ভাইকাল কি হতে পারে C1 C2, এখানে যদি কম্প্রেশন থাকে সেই পেইনটা আরো উপরে উঠতে পারে এবং হেডেক হতে পারে, মাথা ব্যথা করতে পারে। এটাকে আমরা বলি সার্ভিকোজেনিক হেডেক অথবা বলতেছি হায়ার সার্ভাইকাল পেইন। এরপর এটা আসলে সার্ভিকো ব্রাকিয়াল, এটা শোল্ডার এবং আর্ম পর্যন্ত ব্যথাটা রেডিয়েটিং হবে। এরপরে আসলে লিভাটার স্ক্যাপুলার সিনড্রোম, অর্থাৎ লিভাটার স্ক্যাপুলার যে মাসল আছে সেই রিজিয়নে পেইন থাকে। সেখানে পেইন থেকে এখানে কি হয় সার্ভিকো স্ক্যাপুলার পেইন ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দি লিভাটার স্ক্যাপুলা and the upper part of the trapezius muscle. It occurs either on or both sides. এখানে লিভাটার স্ক্যাপুলার কি করছে, সে ট্রাপিজিয়াস মাসল এবং লিভাটার স্ক্যাপুলার দুইটা মাসলই স্পাজম করছে। এই স্পাজম তোমার পোস্টারাল সিনড্রোমের কারণেও হতে পারে, ব্যাক পোস্টারের কারণেও হতে পারে। তুমি যদি ফোর পোস্টারে তুমি কন্টিনিউয়াস থাকো, ফোর পোস্টারে টিভি দেখছো, ফোর পোস্টারে কাজ করছো, ফোর পোস্টারে তুমি ওয়ার্কিং করছো, জব করছো, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা মোবাইল দেখি, সার্বক্ষণিক মোবাইল, এই মোবাইলও কিন্তু একটা কারণ। আর কেন বলছি যে স্ক্যাপুলো সার্ভিকুলার এটা হচ্ছে এটাই লিভাটার স্ক্যাপুলা আর হলো ট্রাপিজিয়াস মাসলের উপরে কন্টিনিউয়াস ওভার স্ট্রেস করতেছে, কন্টিনিউয়াস একটা ব্যাক পোস্টার কাজ করতেছে, ব্যাক পজিশন কাজ করতেছে, অ্যাজ এ রেজাল্ট পেইন হচ্ছে। ঠিক আছে? এছাড়াও এই যে 3টা কারণ বলছি, এছাড়াও আমরা আরো বলছি যে একটা T4 সিনড্রোম, অর্থাৎ আমাদের থোরাসিক কোর রিজিয়নে সেটা জাংশন আছে, এই জাংশন অনেক সময় ইনফ্লামেশন হয়, জাংশনে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের কারণে
আমাদের পেইনফুল নেক হতে পারে, নেক পেইন হতে পারে, আবার শোল্ডার জয়েন্টও পেইন হতে পারে। এছাড়া C1 থেকে T4 পর্যন্ত যে রিজন আছে, অর্থাৎ ট্রাপিজিয়াস মাসল, রোমবয়েড মাসল আছে না, ইলেকট্রোস্পাইন মাসল আছে না, এই মাসলের ভিতরে যদি ফেসিয়াল আর মাসলের যদি মুভমেন্ট সঠিক না থাকে, সেখানে যদি ইনফ্লামেশন হয় আর মুভমেন্ট রিস্ট্রিকশন হয়, মাসল এবং ফেসিয়াল ভিতরে মুভমেন্ট রিস্ট্রিকশন হয়। এই যে মুভমেন্ট রিস্ট্রিকশন হচ্ছে, এই মুভমেন্ট রিস্ট্রিকশনের কারণে কিন্তু আমাদের নেক পেইন হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখতে পারি। যে কথাগুলো বললাম তারপরেও আমাদের নেক পেইন হতে পারে। নেক পেইন হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে পড়তে পারে পেন অরিজিনেটিং ইন দ্য শোল্ডার অ্যান্ড আর্ম, পেইনফুল শোল্ডার। আমার শোল্ডার জয়েন্টে পেইনফুল শোল্ডার আছে, সেখান থেকে ব্যথা আবার রেডিয়েটিং হয়ে ঘাড়ে ব্যথা হতে পারে। ঠিক আছে না? এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে শোল্ডার জয়েন্টে যে পেইন আছে, সেই শোল্ডার জয়েন্টের পেইনের ধরন কী এবং এটা ডায়াগনোসিস। শোল্ডার জয়েন্টেও তো ঠিক এরকম অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে আমরা বের করতে পারবো কোন ধরনের ডিজিজের কারণে, মেশিনের কারণে আমাদের শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এরপর হলো পলিমায়ালজিয়া রিউমাটিকা, পেইনফুল শোল্ডার। অর্থাৎ পলিমায়ালজিয়া মানে অনেক মাসল আক্রান্ত হচ্ছে, সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে আমাদের পলিমায়ালজিয়া হতে পারে। আর্লি স্টেজ অফ রিউমেটিক ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, NES, ankylosing spondylitis, cardia, infectious or bone lesion of the cervical spine, example spondylitis, metastasis, spondylodiscitis আর metastasis। তাহলে এখানে ankylosing spondylitis হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আর হলো মেটাস্টাসিস কি হতে পারে, এটা এক ধরনের ক্যান্সার, তাই না? নিওপ্লাজম হতে পারে। মেটাস্টাসিস একটা সেল হৃদপিণ্ডে আক্রান্ত হয়, সে দুইটা হবে, দুইটা মৃত হওয়ার পরে চারটা হবে, চারটা মৃত হওয়ার পরে সে বাঁচার জন্য আবার আটটা হবে, এইভাবে মাল্টিপল সেল আক্রান্ত হয়। ঠিক আছে, এটাকে বলি আমরা মেটাস্টাসিস। এই মেটাস্টাসিস যদি থাকে তাহলে আমাদের নেক পেইন হতে পারে। এখন আমরা দেখি অ্যানাটোমো ফিজিওলজিক্যাল প্রিন্সিপাল, অ্যানাটোমিক্যাল ফিজিওলজিক্যাল প্রিন্সিপাল। সেখানে যদি আমরা সাডেন মুভমেন্ট বা রিপিটেটিভ মাসকুলার স্ট্রেন ক্যান করবো, সার্ভিক্যাল পেইনস অ্যান্ড আর্টিকুলাইটিস, ভেরি অফেন সাচ পেইন আর কজড বাই ইরিটেশন অফ দিস জয়েন্ট অ্যান্ড লিগামেন্ট। আমরা হঠাৎ করে নেক মুভমেন্ট, সাডেন মুভমেন্ট করলে হবে কি, আমাদের যে নেক মাসল আছে, ট্রাপিজিয়াস মাসল আছে, এই মাসলগুলা মাইক্রো টিয়ার হতে পারে, মাইক্রো টিয়ার হতে পারে। ওভার স্ট্রেসের কারণে সাডেন মুভমেন্ট, ওভার স্ট্রেস, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের মাইক্রো টিয়ার হতে পারে, সেজন্য আমাদের ঘাড়ের ব্যথা হতে পারে। The fact that the vertebral artery and the autonomic nerve fibers are very close proximity to the joint adds neurovascular component. কারণ হলো সেখানে নার্ভ এবং নিউরোভাস্কুলার কম্পোনেন্ট আছে। এখন দেখা যাবে হঠাৎ করে মুভমেন্ট করার পরে আমাদের নার্ভেরও তো ইনজুরি হতে পারে, ভাস্কুলারও ইনজুরি হতে পারে। এই সমস্ত কারণে আমাদের নেক পেইন হতে পারে। সাডেন the posterior cervical joint and the lateral joint of the loose cup contain synovial tissue. আমাদের জয়েন্টের ভিতরে synovial membrane আছে, synovial tissue বলতেছে, which can participate in the inflammation generated rheumatic disease. যখন rheumatic disease হয় তখন আমাদের যে নেক মাসলের আমাদের যে ভাটিবা আছে, একটা ভাটিবা আরেকটা ভাটিবার সাথে কানেকশন থাকে না, এই কানেকশন থাকে, এর ভিতরে কি থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে। সাইনোভিয়াল মেমব্রেনটা কি করে, সবখানে সব জায়গায় কিন্তু আছে। সাইনোভিয়াল মেমব্রেনটা কি করে, সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে, সাইনোভিয়াল ফ্লুইড কি করে, এটাকে মুভমেন্টে সহযোগিতা করে, আর কি করে, কার্টিলেজগুলোকে প্রপারলি নিউট্রিশন সাপ্লাই দেয়। কিন্তু যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তখন কি করে, এই কার্টিলেজগুলোকে ডিস্ট্রাকশন করে দেয় এবং সাইনোভিয়াল মেমব্রেনকে ডিস্ট্রাকশন করে দেয়, ফলে
ফলে পিওর সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হচ্ছে না। পিওর সাইনোভিয়াল ফ্লুইড যদি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ইনফ্লাম সাইনোভিয়াল ফ্লুইড এখানে আমাদের নেক পেন হচ্ছে। আর আরও কী হচ্ছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি থাকে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন যেটা আছে এবং নেকের যে একটা ভাটি বা আরেকটার সাথে যেটা সংযুক্ত কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে, এই লিগামেন্ট কার্টিলেজগুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। এখানে প্যালাস ফর্মেশন করে, বেলি ফর্মেশন করে, ফলে কী করে এটাকে ডিস্ট্রাকশন করতে দেয়। এর কারণে আমাদের নেক পেন হতে পারে। এখানে কি হয়, ওয়ার অ্যান্ড টিয়ার হয়, ডিফারেন্ট স্ট্রাকচার অফ ওপেন স্লিপ মেসিউর উইথ লস অফ দি ডিস্ক স্পেস, osteoporosis of the posterior cervical joint, where there are associated neurological signs. This most frequently take the form a radicular syndrome due to the irritation of the cervical nerve. Osteo এটা কি হচ্ছে যে এই যে আমাদের যখন আমার কার্টিলেজ ডিস্ট্রাকশন হলো, তাই না, কার্টিলেজ ডিস্ট্রাকশন হলো, তাহলে আমার ইন্টারভার্টিব্রাল ডিস্কটাকে যে প্রোটেকশন করে রাখছে লিগামেন্টগুলো, দুটা ভার্টিব্রাল মাঝখানে, যখনই এই মাসলগুলো বা লিগামেন্টগুলো যদি ডিস্ট্রাকশন হয়ে যায় তখন কি তার ফোর্স থাকে, রিইনফোর্সমেন্ট থাকে, ফলে কি হচ্ছে ডিস্ক স্পেস রিডিউস হয়ে যাচ্ছে। ডিস্ক স্পেস যখনই রিডিউস হয়ে যাচ্ছে তখন আমাদের নিউক্লিয়াস যেটা আছে, হ্যাঁ, অ্যানুলাস ফাইব্রোসাস, নিউক্লিয়াস আলফোসাস, এরা কি করছে, যেহেতু তার মানে প্রোটেকশন লিগামেন্ট দুর্বল, ফলে সেটা বের করে দেয়া স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে। ঠিক আছে, স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, নার্ভকে ইরিটেশন করছে, তখনই পেইনটা রেডিয়েটিং হয়ে যাচ্ছে। আমার ঘাড়ে যদি চাপ দেয় তখন পেইন রেডিয়েটিং হয়ে আমাদের নেক মাসল, স্ক্যাপুলা হয়ে, ট্রাপিজিয়াস মাসল হয়ে, শোল্ডার জয়েন্ট হয়ে, আর্ম হয়ে আমাদের একদম ফিঙ্গার পর্যন্ত ব্যথা চলে আসছে। তখনই এখানে কি দেখা যাবে, যখনই কোনো ব্যথি বা রেডিয়েটিং পেইন হবে, নিউরোলজিক্যাল কোনো পেইন হবে, তখনই আমাদের টিংলিং সেন্সেশন, নার্ভনেস, প্যারাস্থেসিয়া সাইন দেখা যাবে। এটা আরও বেশি হলে এটা রেড প্লাস সাইন, রেড প্লাস। তাহলে আমরা এই ধরনের ক্ষেত্রে কী করতে পারি, আমাদের অনেক জেনারেশন করে আমরা এই ভিডিও বের করবো। অনেক জেনারেশনের মধ্যে আমরা সর্বপ্রথম করবো যে প্যালপেশন করবো। প্যালপেশন করবো কোথায়, যেই রিজিওনে আমাদের মাসল পেইন হচ্ছে, আমরা প্রথমে তো আমরা লুক, এখানে লুক ফিল মুভমেন্ট একটা শব্দ আছে না, প্রথমে আমরা দেখবো, অবজার্ভ করে দেখবো যে কোন মাসলটা টাইট আছে, ঠিক আছে, কোন জায়গাটাতে প্রবলেম দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে আমরা ট্রিটমেন্টের গ্রেড কয়টা, 4টা গ্রেড, আমরা এই 4টা গ্রেড ওখান থেকে বের করব। This is best performed with the patient sitting. There are the often several indurated for the painful area. If the origin of the pain is found, all the patient symptoms will be illicit. মানে আমরা পেশেন্টকে সিটিং অবস্থায় এই টেস্টগুলো করবো, সিটিং অবস্থায় টেস্টগুলো করবো, প্রথমে লুক করবো, তারপর প্যালপেশন করবো। যদি আমরা পেইনের অরিজিনটা খুঁজে বের করতে পারি তাহলে তো চিকিৎসা করা সম্ভব। ঠিক আছে না, পেইনের অরিজিন যে সেখানে কি মায়োফেসিয়াল সিনড্রোম আছে, সেখানে কি T4 সিনড্রোম আছে, সেখানে কি সার্ভাইকাল কোনো লাম্বার কম্প্রেশন আছে, নাকি কোনো মাসুলের শর্টেনিং আছে। আমরা যদি এই ইউজগুলো খুঁজে বের করতে পারি তাহলে আমাদের চিকিৎসা করা সম্ভব। ওটা কারেকশন করে দিলে আমার পেন শেষ। এরপর আসে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট অফ দি সার্ভাইকাল স্পাইন, দ্য মুভমেন্ট ইনিশিয়েটিং দ্য পেন ডিসক্রাইব, দ্য পেশেন্ট শুড বি শাউট, লিমিটেশন অফ দি মুভমেন্ট ইজ অফেন অ্যাসিমেট্রিক্যাল। আমরা যখন প্রথমে আমরা কীভাবে টেস্ট করবো, পেশেন্টকে বলবো যে আপনি অ্যাক্টিভ মুভমেন্ট করেন, সে অ্যাক্টিভ মুভমেন্ট কতটুকু পারলো, দেন আমরা প্যাসিভ মুভমেন্ট। এই অ্যাক্টিভ মুভমেন্ট প্যাসিভ মুভমেন্ট করার ফলে কোনটাতে তার ব্যথা কী পরিমাণ হচ্ছে, এবং এই ব্যথা হচ্ছে যে ব্যথা ঘাড়ের দুই পাশে কিনা অ্যাসিমেট্রিক্যাল সমান কিনা, আমরা এটা অ্যাসেসমেন্ট করবো কিসের মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে। কীভাবে অ্যাক্টিভ মুভমেন্ট মতন করবো, দেন আমরা প্যাসিভ মুভমেন্ট।
এরপর আমরা কি করবো, ফ্লেকশন এন্ড এক্সটেনশন অফ দি নেক উইথ মেজারমেন্ট অফ দি চিন টু স্টার্নাম ডিস্টেন্স, রিপিটেড মেজারমেন্ট মেক এ পজিটিভ ফলো দ্য ইলিউশন অফ দি কন্ডিশন। আমরা নেককে মানে ফরওয়ার্ড বেন্ডিং এবং ব্যাকওয়ার্ড বেন্ডিং অর্থাৎ রিপিটেটিভ শব্দটা এইভাবে হবে, রিপিটেটিভ ফ্লেকশন আর রিপিটেটিভ এক্সটেনশন। আমরা যদি এই মুভমেন্টটা করি এবং সাবধানতার সাথে যদি লক্ষ্য করি যে কোন মুভমেন্টে ব্যথাটা ইনক্রিজ করছে, ব্যথাটা কি ফ্লেকশনে যায় ইনক্রিজ করছে না এক্সটেনশনে যায় ইনক্রিজ করছে, ব্যথাটা কি এক্সটেনশনে কমে যাচ্ছে নাকি ফ্লেকশনে কমে যাচ্ছে। এখন আসো, যদি আমার ফ্লেকশনে ব্যথাটা বেড়ে যাচ্ছে তাহলে আমাকে বুঝতে হবে ফ্লেকশন করলে কি হচ্ছে, আমার কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্কটা পোস্টেরিয়রলি পুশ হচ্ছে, ফলে সে কিন্তু স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পেইন। ঠিক আছে। আর যদি আমি এক্সটেনশন করি তাহলে আমার ইন্টারভার্টিব্রাল ডিস্কটা করছে কি অ্যান্টেরিয়রলি পুশ হচ্ছে, অ্যান্টেরিয়রলি যখন পুশ হবে তখন কিন্তু আমার সাবরাইকাল যে নার্ভ কম্প্রেশন আছে সেটা কিন্তু ফ্রি হয়ে যাবে, ফ্রি হলে কিন্তু আমার পেন করবে। ঠিক আছে। এখানে কি আমার অ্যাসেসমেন্ট হয়ে গেল না যে তার কি হয়েছে। যদি এক্সটেনশনে পেন করে যায়, হ্যাঁ, আর ফ্লেকশনে যদি পেন বেড়ে যায় তাহলে আমরা ধরবো যে এটা নার্ভ কম্প্রেশন আছে, ডিস্ক বাল্জিং আছে, ডিস্ক হার্নিয়েশন আছে। ঠিক আছে, এটা আমাদের ডায়াগনোসিস। এরপরে আমরা সাইড বেন্ডিং আমরা দেখে সাইড বেন্ডিং দেখবো, সাইড বেন্ডিং দেখে দেখবো যে কোন সাইডে তার প্রবলেমটা বেশি আছে। ঠিক আছে। Involvement of the cervico-occipital junction. This is shown by the rotation of the head, the bowed position, head bowed, keeping the neck straight, thus preventing rotation of the inferior cervical spine. এই যে আমাদের অক্সিপিটাল জয়েন্ট যেটা আছে, হ্যাঁ, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, হ্যাঁ, সার্ভিকো অক্সিপিটাল জয়েন্ট, আমরা এটাকে বলি অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, অর্থাৎ সার্ভাইকাল আর অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটার মধ্যে আমাদের রোটেশন মুভমেন্ট এটা সিটিং পজিশনে আমাদের মাথা এক হাত আর এক হাতের, তারপরে যদি আমি অন থাকি সি অন থাকি তাহলে সি টুতে আমাকে ধরে স্টেবিলাইজ করে আমাকে মুভমেন্ট করতে হবে। মুভমেন্টে যদি পেইন থাকে তাহলে আমাকে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে পেইন আছে। এরপর আমরা কিছু নিউরোলজিক্যাল সাইন টেস্ট করব। এই নিউরোলজিক্যাল সাইনগুলো কী যে আমাদের ব্যথা আর্মের দিকে রেডিয়েটিং হয়ে যাবে, সেখানে আমরা সেন্সরি আর মোটর টেস্ট করব। সেন্সেশন আছে কিনা, আমরা কি পয়েন্ট কি মাসলে সেন্সেশন দেখব। যেমন মনে করো যে আমার ইনভোজনকে ফ্লেকশন করতেছে কে ব্রাকিওরেডিয়াল মাসল, এক্সটেনশন করতেছে কে ট্রাইসেপ। তাহলে এখন আমি ব্রাকিওরেডিয়াল মাসলে সেন্সেশন আমি দেখবো, লাইট টাচ দেখবো আর পিন দেখবো। আমরা তো অনেক ব্যথাতেই দেখতে পাবো, তাই না? আমরা লাইট টাচ দেখবো, পিন দেখবো। ঠিক আছে, তো পিন সেন্সেশন দিয়ে আমরা পেন টেস্ট করবো। ঠিক আছে, ঠিক অপোজিটে ট্রাইসেপসটা আমরা দেখবো। তারপরে রিস্ট এক্সটেনশন গ্রুপের মাসলকে আমরা সেন্সেশন দেখবো, ওই লাইট টাচ সেগুলো ফিল আমরা প্রথম দিয়ে দেখবো নাকি। এটা এক্সটেনশন গ্রুপে দেখবো, অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট উভয় মাসলকে আমরা দেখবো, টেস্ট করবো। আর এখানে মোটর ফাংশন টেস্ট কীভাবে করবো, আমরা মাসুলের অক্সফোর্ড গ্রেডিং আছে না, সেই অক্সফোর্ড গ্রেডিংয়ে মাসুলের আমরা গ্রেডিং ফ্লেকশন সে করতে পারি, মানে অক্সফোর্ড গ্রেডিং পারা তো সেই গ্রেডিংয়ে আমরা অ্যাসেসমেন্ট করবো। তাহলে আমরা দুটো জিনিস দেখবো, একটা সেন্সেশন দেখবো, একটা হলো নিউরোলজিক্যাল যদি কোনো ডিসঅর্ডার হয়, সেন্সরি মাইলেশিপ নষ্ট হয়ে যায়, নার্ভের মাইলেশিপ নষ্ট হয়ে যায়, সঠিক ইনফরমেশন ব্রেইনে পৌঁছাতে পারে না, ব্রেইন ইন্টারপ্রেট করতে পারে না এবং মুভমেন্ট করতে পারে না। তাহলে আমরা এই সাইনগুলো দেখতে পাবো। এখানে নিউরোলজিক্যাল সাইন সিমটমের মধ্যে আমরা আরো দেখবো কি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবো, সেখানে কি করবো, চেক দ্য কিউটেনিয়াস সেন্সেশন। ঠিক আছে, সাবকিউটেনিয়াস সেন্সেশন তার আছে না,
সেলস আছে কিনা, চেক ফর দ্য রিফ্লেক্স ডিপেন্ডেন্ট রিফ্লেক্স আছে কিনা, চেক ফর দ্য মাসল পাওয়ার, যেটা আমি বললাম মাসল পাওয়ার এটা আছে কিনা, এটা মাসল উইকনেস আছে কিনা, পেন আছে কিনা, এগুলো আমরা চেক করি। এখন নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আরও আসতেছে এক্সামিনেশন অফ দি ট্রাপিজিয়াস C3 C4 অ্যাক্সেসরি নার্ভ। C3 C4 নার্ভ আছে আমরা স্কেলেটাল লেভেল ধরে, সেখানে আমরা অনেক জনসন করব, সেখানে আমরা ক্যালকুলেশন করব, কম্প্রেশন করব, ডিস্ট্রাকশন করব, করলে আমরা এখানে কোনো ফেল আছে কিনা আমরা বুঝতে পারবো। প্যাশেন্ট আস্ক টু লিভ দ্য শোল্ডার ওয়েলস রেজিস্ট্যান্স ইজ অ্যাপ্লাইড ফ্রম দ্য অ্যাবভ। আমি শোল্ডার জয়েন্ট পেশেন্ট বসে থাকলে শোল্ডার জয়েন্টে আমি প্রেশার দেবো, প্রেশার দেওয়ার পর যদি পেশেন্ট এলিভেটেড করতে পারে, ব্যথা নাই, আর যখনই আমি রেজিস্ট্যান্স দেবো, যদি সে পেন ফিল করে, তাহলে আমরা ধরে নেবো যে C3 C4 তার কম্প্রেশন আছে, ঠিক আছে। কারণ C3 C4 কোথায় থাকে, করেছিলাম নাকি এক্সামিনেশন অফ দি ডেল্টয়েড, এটাতে আমরা কি করবো C5 C6 দেবো। এটা কিভাবে করবো, দ্য পেশেন্ট আস্ক দ্য লিভ দ্য আর্ম উইলস রেজিস্ট্যান্স দ্য অ্যাপ্লাইড ফ্রম দ্য অ্যাবভ। আমি আর্মের উপরে রেজিস্ট্যান্স দিব, সে যদি উপরে উঠাইতে পারে, পেন না থাকে, তাহলে আমরা ধরে নেব যে তার C5 C6 এর কোনো সমস্যা নাই। আর যদি ব্যথা ফিল করে তাহলে সমস্যা আছে। এখানে আরেকটা সমস্যা আমরা ধরতে পারবো যে তার C5 C6 এর যদি প্রবলেম থাকে, মাসুলের থাকে, তো সে তো উঠাইতে পারবে, আমরা একটা তো ওটাও দেখতে পাবো, তাই না। কিন্তু মাসুলের গ্রেডিং তো আমরা আলাদা আলাদা দেখবো, বাইসেপস আলাদা দেখবো, বাইসেপস আলাদা দেখবো, ডিস্টেন্স আলাদা আলাদা দেখবো। আমরা যখন ইলবো জয়েন্টকে ফ্লেকশন করবো এবং এক্সটেনশন করবো, সাথে রেজিস্ট্যান্স দেবো, ঠিক আছে। ইলবো জয়েন্টকে আমরা ফ্লেকশন এক্সটেনশন রেজিস্ট্যান্স দিলেও কিন্তু আমরা C5 C6 এর কম্প্রেশন আছে কিনা আমরা সেটা বুঝতে পারবো। এক্সামিনেশন এক্সটেনশন অফ দি রিস্ট আমরা C7 এবং C8 টেস্ট করব। রিস্টে থাকে, C8 কোথায় থাকে, এটা C7, আমরা রিস্ট এক্সটেনশনের মাসলগুলোকে টেস্ট করবো, ঠিক আছে। এখানে আমরা রেজিস্ট্যান্স দেবো, ঠিক আছে। রেজিস্ট্যান্স দিলে কি হবে, আমরা ঠিক ওই একই রেজাল্ট পাবো। এক্সামিনেশন অফ দি ডরসাল ইন্টারোসিয়াস মাসল C8 T1 রেজিস্ট্যান্স অপোজিট সেপারেশন অফ দি ফিঙ্গার। ফিঙ্গারে আমরা অপোজিটে রেজিস্ট্যান্স দেওয়ার পর যদি পেন ফিল করে, তাহলে আমরা ধরে নেব যে C8 এবং T1 এ সমস্যা আছে। আরেকটার মধ্যে if the neurological deficit are suspected, the patient should be referred to a specialist। মানে যখনই তুমি মনে করবে যে এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ আছে, তখন তুমি রেফার নো নিড রেফার, ঠিক আছে। এই পেশেন্টকে আমরা যেহেতু অন এক্সামিনেশন থেকে ভালোভাবে দেখতেই পাইলাম, তখন আমরা কী করবো, ফিজিওথেরাপি চিকিৎসা দিব। এবার আসুন, আমি চিকিৎসা করে দেখলাম যে আমার মাসল স্পাজম আছে, ঠিক আছে। আমি চিকিৎসা করে দেখলাম যে আমার মায়োফেসিয়াল সিনড্রোম আছে। আমি অন এক্সামিনেশন করে দেখলাম যে আমার কি আছে, T4 সিনড্রোম আছে। অন এক্সামিনেশন করে দেখলাম যে আমার C5 C6 রাপিড কম্প্রেশন আছে। ঠিক সেই সমস্ত জায়গায় আমি যদি ট্রাকশন দিই, ডিস্ট্রাকশন দিই, তাহলে কি ফ্রি হয়ে যাবে না। সেখানে যদি আমি ম্যাগনেসিয়াম সাপ্লাই করি, ফ্রি হয়ে যাবে না। সেখানে যদি আমি গ্রেড 1 গ্রেড 2তে যদি মোবিলাইজেশন করি ডিফারেন্ট গ্রেড অনুযায়ী, তাহলে আমার মাসল পেইন আর স্পাজম চলে যাবে না। মায়োফেসিয়াল রিলিফ যদি আমি করে দিই, তাহলে মায়োফেসিয়াল রিলিফ হয়ে যাবে না। ট্রিটমেন্ট তো সহজ। তো আমরা ম্যানুয়াল থেরাপি করে আমরা এই নেক পেনের ভালো করতে পারি। আর তাছাড়াও আমরা এখানে কী করতে পারি, কিছু মেডিকেশন দিতে পারি, হ্যাঁ, নন স্টেরয়েড অ্যান্টি ড্রাগ দিতে পারি, মাসল রিল্যাক্সেশন দিতে পারি। কিন্তু এগুলো আসলে দরকারই পড়ে না। আমরা যদি সঠিকভাবে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে পারি, ম্যানুয়াল থেরাপি, তাতে তোমার পেন চলে যাবে, চলে যাবে। আর যদি প্রয়োজন পড়ে, সেখানে তুমি কিছু ইলেকট্রোথেরাপি মডালাইটে দিতে পারো।
যেমন আইআরআর সুপারফিশিয়াল হিপ দিতে পারো। তারপরে যদি তুমি মনে করো যে আপনার সার্ভাইকেল হিপের প্রয়োজন, সে না আপনার সার্ভাইকেল দিতে পারো, সরকারের ব্যাগ দিতে পারো, সার্ভাইকেল ফাংশন দিতে পারো, ওয়াটার ব্যাগ দিতে পারো। আর কি বলবো, পেশেন্টকে সেলফ এক্সারসাইজ শিখিয়ে দিবা। হ্যাঁ, আরও কিছু কিছু স্পেশাল টেকনিক আছে, সেই স্পেশাল টেকনিকগুলো যদি আমরা করি তাহলে ঘাড়ে ব্যথা চলে যাবে। স্নাক্স আছে, নাক্স আছে, সাস্টেন এই ধরনের যদি আমরা মুভমেন্ট করি সেখানে ব্যথা চলে যাবে। আর হলো পেশেন্টকে বলতে হবে যে একটু রেস্ট নিতে হবে। ধন্যবাদ।